সকলকে অনুরোধ করছি এই লাইভ ভিডিওটিকে সর্বোচ্চ শেয়ার করে নিজেদের এই লাইভটি শেষ হওয়ার পরে প্লিজ ডাউনলোড করে নেবেন, কারণ এই লাইভটিকে উড়িয়ে দেওয়া হতে পারে। এই লাইভটি এই মুহূর্তে শেয়ার করে আপনার পরিচিত সার্কেলের মধ্যে অন্তত গণতন্ত্র প্রেমী মানুষের কাছে এই লাইভটিকে পৌঁছে দেওয়ার সমস্ত রকম চেষ্টা অনুগ্রহ করে করুন। এটা বলার কারণ আর কিচ্ছু নয়, আমি জেনারেলি আমার নির্ভীক উত্তরের লাইভ বা ভিডিও কোনো ক্ষেত্রেই এত বাড়তি অনুরোধ করি না শেয়ার করা, ডাউনলোড করা, সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্যে। কিন্তু আজকে আমি এই বাড়তি অনুরোধ করছি, তার কারণ এই যে বিষয়টি নিয়ে আজকের লাইভ, আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু নথিপত্র নিয়ে আজকের নির্ভীক উত্তরের সুপার এক্সক্লুসিভ ফেসবুক লাইভ। এই ফেসবুক লাইভের যা বিষয়বস্তু এবং যে সমস্ত বিস্ফোরক তথ্য ফাঁস এই লাইভে হতে চলেছে তা আপনারা আগে কোনো মিডিয়ায় শোনেননি, কোনো খবরের কাগজে পড়েননি, কোনো চ্যানেলে দেখেননি, এবং ঠিক সেই কারণে এই লাইভটি ডিলিট হয়ে যেতে পারে। এমনকি ইতিপূর্বে স্পেসিফিক এই বিষয়টি নিয়ে যিনি বা যারা চেষ্টা করেছিলেন তুলে ধরার তারা সকলেই গ্রেপ্তার হয়েছিলেন, আমাকে গ্রেপ্তারও করা হতে পারে। তা সত্ত্বেও আমি আপনাদের সামনে এই সম্পূর্ণ বিষয়টা তুলে ধরার একটা ছোট্ট প্রচেষ্টা করছি, তার কারণ বিইং আ হুইসেল ব্লোয়ার বাংলার মানুষের কাছে আমি দায়বদ্ধ, গণতন্ত্র প্রেমী মানুষের কাছে আমি দায়বদ্ধ, এবং সেই দায়বদ্ধতা থেকে নির্ভীক উত্তরের পর্দায় আজকের এই সুপার এক্সক্লুসিভ ফেসবুক লাইভটা হবেই। পরে ডিলিট হোক আর আমায় গ্রেপ্তার করা হোক, এই লাইভ হবেই। এবং আপনাদের অনুরোধ, লাইভটি তো শেয়ার করবেন অবশ্যই, শেষ হওয়ার পরে অনুগ্রহ করে ডাউনলোড করে নেবেন, যাতে ডিলিট হয়ে গেলেও আপনাদের কাছে এই তথ্য রয়ে যায়, আপনারা আপনাদের সার্কেলে এই তথ্য শেয়ার করতে পারেন। একটু জানাবেন কাইন্ডলি, অনেকে কমেন্ট করছেন এই মুহূর্তে অডিও এবং ভিডিও দুটোই ক্লিয়ার আছে কিনা, কাইন্ডলি একবার জানাবেন। শুরু করব লাইভটা কোনো বিলম্ব না করে। যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন নির্ভীক উত্তরের এই সুপার এক্সক্লুসিভ ফেসবুক লাইভে, অনুগ্রহ করে জানাবেন অডিও এবং ভিডিও, অডিও ভিজুয়াল সবটা ক্লিয়ার আছে কিনা, আপনারা দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা। আমি একদম গোড়ায় মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এবং ভারতবর্ষের সব থেকে ভরসাযোগ্য রাজনীতিবিদ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের একটি অংশ আপনাদের সামনে তুলে ধরব, তারপরে আপনাদেরকে বলবো কেন এই বিষয় নিয়ে আজকের লাইভ, আপনারা সকলেই বুঝতে পারবেন। শুনুন কি বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, একবার শুনবেন। যত বুথ গুনতে হবে আর 5টা করে সিম্বল যদি থাকে 5টাতেই টিপে টিপে ভোট দিয়ে দেখবেন সেখানে ভোটটা ঠিক মতো পড়ছে কিনা। আর ইভিএম মেশিন খারাপ করে দেবে অনেক জায়গায় প্ল্যান করে, সেই ইভিএম মেশিন সারাতে আসলে দেবেন না। ইভিএম মেশিন নতুন করে নিয়ে আসতে বলবেন। এত লাইন দিয়েছেন, দরকার হলে নিজেকে রক্ষা করার জন্য, ভোটাধিকার রক্ষা করার জন্য, ঠিকানা রক্ষা করার জন্য, ভাষা রক্ষা করার জন্য, অস্তিত্ব রক্ষা করার জন্য একটু আপনাদের অপেক্ষা করতে হবে। আমি জানি ওদের প্ল্যান। ইভিএম মেশিন যখন চেক করবেন ভিভিপ্যাট যেন থাকে, এটা দেখে রাখবেন। আর ভোট হয়ে গেলেই ওরা কিন্তু অনেক দিন টাইম পাবে, রাতের বেলায় অন্ধকার করে শুধু সিআরপিএফ কে দিয়ে পাহারা দিয়ে আর সেন্ট্রাল ফোর্সকে দিয়ে পাহারা দিয়ে ভেতরে যাতে মেশিন চেঞ্জ করতে না পারে, সেই জন্য 24 ঘন্টা পাহারা দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং নজর রাখার ব্যবস্থা করতে হবে। এবং আমাদের দাবি, বাইরে থেকে গণতন্ত্রের রক্ষক মানুষ যাতে দেখতে পারে ওই ইভিএম মেশিন সেন্ট্রাল ফোর্স চেক করছে কিনা, কোনো চিপ ঢুকাচ্ছে কিনা, হ্যাক করছে কিনা। ওরা পারে না এমন কোনো কাজ নেই। ওই যে শয়তান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ওরা পারে না এমন কোনো কাজ নেই। মাননীয় মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের এবং তথা ভারতবর্ষের
সব থেকে ভরসাযোগ্য, সব থেকে ভরসা যেই মানুষটির সঙ্গে, যে রাজনীতিবিদের সঙ্গে যখন সেই মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্যটি পেশ করেছিলেন কয়েকদিন আগে, নির্ভীক উত্তরের তরফে আমার মনে হয়েছিল এই দায়বদ্ধতা আমাদের রয়েছে যে কেন মুখ্যমন্ত্রী এই বিষয়টিকে হাইলাইট করছেন এরকম ভাইটাল সময় এসে, সেটা খতিয়ে দেখা প্রয়োজন। সমগ্র বাংলার সামনে নির্দ্বিধায় নির্ভীক উত্তরের পর্দায় সুপার এক্সক্লুসিভ আপনাদেরকে কয়েকটি বিষয় প্রথমে তুলে ধরবো, তারপরে এই যে সমস্ত নথিপত্র আজকে নিয়ে আপনাদের কাছে এসেছি, একটার পর একটা নথি, একটার পর একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। আর বাংলার মানুষ সাক্ষী হয়ে থাকবেন, বাংলার মানুষ জানতে পারবেন কি বিভৎস পরিকল্পনা, কি বিভৎস ভোট লুট, ইভিএম হ্যাকিং এর চক্রান্ত, কি বিভৎস কনস্পিরেসি নিয়ে ইলেকশন কমিশন মাঠে ঝাঁপিয়েছে ভারতীয় জনতা পার্টির পদলেহন করার স্বার্থে। আমি সর্বপ্রথম একটা বিষয় আপনাদেরকে বলতে চাই, জনমনে কোনো ভীতি সঞ্চার করা নির্ভীক উত্তরের লক্ষ্য নয়, কিন্তু প্রকৃত তথ্যগুলো যদি মানুষের সামনে আমরা তুলে না ধরি, তাহলে কে কিভাবে কেন সাবধানতা অবলম্বন করবে এ নিয়ে যথেষ্ট সংশয় আমাদের মনে আছে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, আমরা টেকনিক্যালে আসবো, একদম ইভিএম এর ঠিকুজি কুষ্টি, ইভিএম যারা তৈরি করে তাদের ঠিকুজি কুষ্টি আজকে নির্ভীক উত্তরের এই সুপার এক্সক্লুসিভ ফেসবুক লাইভে যদি বাংলার সামনে তুলে না ধরতে পারি, আমি সাংবাদিকতা ছেড়ে দেবো। এই নির্ভীক উত্তরটা আপনারা তাহলে আনফলো করে দেবেন, আর কোনোদিন দেখার অনুরোধ করব না। যদি ইভিএম এর মালিক এবং ইভিএম এর প্রস্তুতকারকের ঠিকুজি কুষ্টি আজকে নির্ভীক উত্তর এক্সপোজ না করতে পারে এই ফেসবুক লাইভে, তাই বলছি ধৈর্য ধরে দেখুন। সর্বপ্রথম আপনাদেরকে মনে করিয়ে দেব, ইলেকশন কমিশনের দপ্তরে কলকাতায় যখন প্রত্যেক দিন বস্তা বস্তা করে ফর্ম 6 নিয়ে ভারতীয় জনতা পার্টির ক্যাডাররা, কার্যকর্তারা ঢুকে পড়ছিল, সেই সময় তৃণমূল কংগ্রেস তথা শাসক দলের তরফে ভিজিলেন্স রাখার চেষ্টা করা হয়েছিল। তৃণমূল যুবনেতা শান্তিরঞ্জন কুণ্ডু, তার নেতৃত্বে তৃণমূল কর্মীরা ইলেকশন কমিশনের দপ্তরের বাইরে পাহারায় ছিলেন। তাদের হাতে ছিল পতাকা, মুখে ছিল স্লোগান, কারোর কাছে কোনো অস্ত্র ছিল না। কেউ ইলেকশন কমিশনের দপ্তরে বলপূর্বক ঢোকার চেষ্টা করেননি, কেউ ইলেকশন কমিশনের বাইরে একটা চায়ের ভাঁড়ও ভাঙেননি। ইলেকশন কমিশনের দপ্তরকে উদ্দেশ্য করে কেউ কোনো ইট ছোড়েননি, কেউ কোনো হামলা চালাননি। তারপরেও তৃণমূল যুবনেতা শান্তিরঞ্জন কুণ্ডুর নামে কঠোর থেকে কঠোরতর সমস্ত ধারা দিয়ে মামলা দায়ের হয়েছিল ইলেকশন কমিশনের তরফে। আর সেই মামলা দায়েরের ভিত্তি ছিল ইলেকশন কমিশনের তরফে করা একটি ভিডিও টুইট করে ইলেকশন কমিশন দাগিয়ে দিয়েছিল যে দিস আর দ্য গুনস, মানে এরা সমাজ বিরোধী, এরা গুন্ডা, এরা ইলেকশন কমিশনের দপ্তর হামলা চালাতে এসছে। কেউ হামলা চালাতে যায়নি। শান্তিপূর্ণভাবে ইলেকশন কমিশন দপ্তরের বাইরে বসে তৃণমূল কর্মীরা অতন্দ্র প্রহরায় ছিলেন যে আর যেন কোনো ভারতীয় জনতা পার্টির ক্যারিয়াকর্তা বস্তা করে ফর্ম 6 নিয়ে ঢুকতে না পারে। এই সেম জিনিসের পুনরাবৃত্তি হতে চলেছে স্ট্রং রুমের বাইরে নির্ভীক উত্তরের তরফে। রাজ্যের শাসক দল, রাজ্যের সরকার, রাজ্যের প্রতিটি গণতন্ত্র প্রিয় মানুষের কাছে, গণতন্ত্র প্রেমী মানুষের কাছে, এই বাংলাবাদী, বাংলা প্রেমী প্রত্যেকটি মানুষের কাছে নির্ভীক উত্তর বুক ঠুকে আজকে বলছে এই একই পরিকল্পনা ইলেকশন কমিশনের তরফে নেওয়া হয়েছে। ওরা 29 তারিখ কিছু করবে না, ওরা 23 তারিখ ভোট গ্রহণের পরে কিছু করবে না। ওদের যাবতীয় অপারেশন ইলেকশন কমিশন প্লাস বিজেপি ইকুয়ালস টু গণতন্ত্রের হত্যা। সেই গণতন্ত্রের হত্যাকারীরা যা করবে ওরা করবে 1 মে, 2 মে, 3 মে। নির্ভীক উত্তরের তরফে একদম দায়িত্ব নিয়ে বলছি, 1 মে, 2 মে, 3 মে ইলেকশন কমিশনের তরফে হুলিয়া জারি করে
নোটিশ জারি করে, সার্কুলার জারি করে বাইরে থেকে সমস্ত রাজনৈতিক ক্যাম্প তুলে দেওয়া হবে। আপনার মনে হতে পারে নির্ভীক উত্তর কি করে জানলো? আরে নির্ভীক উত্তর নিজের জন্মলগ্ন থেকে এমন এমন তথ্যই বাংলার মানুষের সামনে দিয়ে এসেছে যে তথ্য একমাত্র নির্ভীক উত্তরই প্রথম ফাঁস করেছে, তারপরে গিয়ে সেগুলো সত্যি প্রমাণিত হয়েছে। চেনা বামুনের পইতে লাগে না। আপনার মনে হতে পারে হঠাৎ করে ইলেকশন কমিশন 1 মে, 2 মে, 3 মে এরকম একটা অগণতান্ত্রিক সিদ্ধান্ত কি করে চাপিয়ে দিতে পারে? যারা ভুলে গেছেন তাদেরকে একটু মনে করিয়ে দিই, যে ভোটাররা কয়েকটা বছর আগে, এই 1.5 বছর আগে, 2 বছর আগে যে ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে নরেন্দ্র মোদীকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী চয়ন করেছেন, আজ থেকে কয়েক মাস আগে একটা কাগজের টুকরোর ভিত্তিতে সেই সমস্ত ভোটারকে আবার পরীক্ষার সামনে ফেলে দিয়েছিল এই কমিশন। এদেশের কোটি কোটি ভোটারকে তাদের পরিচয়ে প্রশ্নচিহ্ন তুলতে পারে যে কমিশন, আপনি ভাবছেন সেই কমিশন একটা কাগজের টুকরো দেখিয়ে স্ট্রং রুমের বাইরে থেকে ইলেকশনের পার্টি, পলিটিক্যাল পার্টির বুথগুলো আর ক্যাম্পগুলো তুলে দিতে পারে না? কোন জগতে আছেন? ঘুমাচ্ছেন? আপনি কি ভাবছেন এর আগে তো কোনোদিন স্ট্রং রুমের বাইরে থেকে পলিটিক্যাল পার্টির বুথকে তুলে দেওয়া হয়নি, বসতে বারণ করা হয়নি? আরে করা হয়নি তো কি হয়েছে? করা হয়নি তো কি হয়েছে? এর আগে তো কোনোদিন 3 মাসের মধ্যে 2 বছর লাগে এসআইআর করতে, 2-3 বছর। এর আগে তো কোনোদিন ভারতবর্ষের ইতিহাসে 100 দিনের মধ্যে এসআইআরও করা হয়নি, হলো তো এবার। এর আগে তো কোনোদিন ভারতবর্ষের বুকে এটা হয়নি যে সন্তান ভারতীয় প্রমাণিত তার কারণ ভোটার কার্ড আছে, স্ত্রী ভারতীয় প্রমাণিত কারণ ভোটার কার্ড আছে, অথচ সেই সন্তানের বাবা, সেই স্ত্রীর স্বামী, সেই হেড অফ দ্য ফ্যামিলির ভোটার কার্ড নেই। তার মানে বাবা বাংলাদেশি বা অন্য দেশি আর তার স্ত্রী, তার সন্তানরা ভারতীয়। এটাও তো ভারতবর্ষে এর আগে হয়নি। নির্ভীক উত্তরের পর্দায় দায়িত্ব নিয়ে বলছি, একটু মিলিয়ে নেবেন। 29 তারিখ, 29শে এপ্রিল, 23শে এপ্রিল 2 দফায় 294 কেন্দ্রে পোলিং এর পরে একবার ভেবে দেখুন 30 তারিখে হঠাৎ করে যদি অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে স্ট্রং রুমের বাইরে, ভেবে দেখুন যদি হঠাৎ করে কোনো রাজনৈতিক দল, আমি কোনো রাজনৈতিক দলের নাম নেব না, কোনোই রাজনৈতিক দল একে অপরের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে, বা ভেবে দেখুন অপরিচিত কোনো গাড়ি, সন্দেহভাজন কোনো গাড়ি স্ট্রং রুমের উদ্দেশ্যে যাচ্ছে, আর কোন রাজনৈতিক দলের প্রতিনিধিরা যারা ক্যাম্পে অতন্দ্র প্রহরায় বসে রয়েছেন তারা সেই গাড়িটাকে আটকেছেন, সদুত্তর না মেলায় সেখানে একটা বাকবিতণ্ডা শুরু হয়েছে, হয়তো হাতাহাতিও হয়ে গেছে। এই তিলটাকে তাল বানিয়ে ইলেকশন কমিশন এক টুকরো কাগজ দেখিয়ে বলতে পারে কি পারে না যে এখানে আর উই উইল নট অ্যালাউ গুনস, কোট আন কোট। সেদিন শান্তিরঞ্জন কুন্ডুদেরকে যদি, সেদিন সচিন সিংদের যদি ওখানে গুনস বলা হয়ে থাকে ভিডিও পোস্ট করে, তাহলে এই হেন কোনো ঘটনা যদি ঘটে সেখানেও গুনস তকমা দিয়ে কয়েক মিনিটের মধ্যে সেন্ট্রাল ফোর্সকে ওখানে ডেপিউট করিয়ে পিটিয়ে ওই রাজনৈতিক কর্মীদের ওখান থেকে বার করে দিয়ে এলাকাটাকে সেন্ট্রাল ফোর্স ঘিরে ফেলতে পারে কি পারে না? বাংলার মানুষ আমাকে উত্তর দিন। যারা পার্ট টাইম রাজনীতি করেন আর যারা পার্ট টাইম গণতন্ত্র প্রেমী তারা ছেড়ে দিন, এই লাইভটা আপনাদের জন্যই নয়। আমি নাম করে বলছি, ও বিজেপি যে কটি রাজনৈতিক দল রয়েছে, আমার এই আবেদন প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে যারা পশ্চিমবঙ্গের এই নির্বাচনে কন্টেস্ট করছেন, ও বিজেপি প্রত্যেকটি রাজনৈতিক দলকে আমি বলছি, যদি স্ট্রং রুমের বাইরে থেকে পিটিয়ে বার করে দেওয়া হয়, যদি বলা হয় 500 মিটারের মধ্যে, স্ট্রং রুমের 500 মিটারের মধ্যে ইলেকশনের কোনো পলিটিক্যাল পার্টির কোনোই ক্যাম্প হবে না। দেখুন, ভারতীয় জনতা পার্টির তো ক্যাম্পের দরকার নেই। কেন?
তার কারণ ভারতীয় জনতা পার্টির ক্যাম্পের লোক, মানে ওই সেন্ট্রাল ফোর্স আর ইলেকশন কমিশনের লোক, তারা তো স্ট্রং রুমের ভেতরেই আছে। ওদের তো আলাদা করে বুথ করার দরকার নেই। কিন্তু সিপিএম ভাবুন, তৃণমূল ভাবুন, কংগ্রেস ভাবুন, আপনাদেরকে ওখান থেকে পিটিয়ে তুলে দিলে আপনি কোথায় গিয়ে কাঁদবেন একবার ভাবুন তো। কি হবে কেঁদে? হয়তো বিচারালয়ের কাছে যাওয়া হবে, বিচারালয়ে বলে দেবে, যেমন কয়েকদিন আগে বলেছে যে প্রতিবারই ভোট দিতে হবে, এর কোনো বাধ্যবাধকতা নেই, তাই এবার ইলেকশন কমিশনের দেওয়া ভোটার কার্ড না থাকলেও চলবে, এবার ভোটটা দিতে হবে না, পরের বার দেবেন। এমন যদি একটা রায় নিয়ে চলে আসে ইলেকশন কমিশন, আর সেখানে যদি বলা হয় 500 মিটারের মধ্যে কোনো রাজনৈতিক, আমি বলছি, আমি এখনো পর্যন্ত ফিজিক্যাল ট্যাম্পারিং এর কথা বলছি, আমি কিন্তু এখনো টেকনিক্যাল ট্যাম্পারিং এ যাইনি। টেকনিক্যাল ট্যাম্পারিংটাই এই লাইভের আসল বিষয়বস্তু। ওটা শুনলে বিশ্বাস করুন আপনার গায়ে কাঁটা দেবে। এবং আমি প্রমাণ ছাড়া কথা বলি না, আমিও সব খায়না চুনি চ্যানেল নই, আর আমি খবর বিক্রির টাকায় ঘর চালাই না। আমি তো এখনো টেকনিক্যাল সফটওয়্যার চিপ ভিত্তিক ট্যাম্পারিং, ভোট চুরি আমি যাইনি এখনো, সেটাই যাবো এবার। এখনো আমি ফিজিক্যালটা বলছি। আপনাদের কাছে কি ব্যবস্থা আছে আমাকে বোঝান, বাংলার মানুষকে বোঝান, কোন রাজনৈতিক দলের কাছে কি ব্যবস্থা আছে। ইলেকশন কমিশন সেন্ট্রাল ফোর্সকে বলবে ঘাড় ধাক্কা দিয়ে তৃণমূলের ছেলেদের, সিপিএম এর ছেলেদের বার করে দাও এখান থেকে। এর পরেরটা কি? হোয়াট নেক্সট? দেখুন, বাংলার মানুষ যে তৃণমূলকে ভোট দিয়ে জয়যুক্ত করাবে এবং বেশ কিছু জায়গায় সিপিআইএম কেও যথেষ্ট পরিমাণে ভোট দেবে, এ নিয়ে কোনো সংশয়ের জায়গা নেই। নির্ভীক উত্তর কোনো দলের বেনিফিশিয়ারি নয়, আমরা ফ্যাক্টটা বলি, এ নিয়ে সংশয়ের কোনো জায়গাই নেই। কিছু মানুষ তৃণমূলকে ভালোবেসে তৃণমূলকে ভোট দেবে, কিছু মানুষ সিপিএম কে ভালোবেসে সিপিএম কে ভোট দেবে, আর কিছু মানুষ বিজেপিকে ঘৃণা করে তৃণমূল আর সিপিএম কে ভোট দেবে। কতটা মিলিয়ে নেবেন যখন 4 মে ইভিএম এ কাউন্টিংটা শুরু হবে। আমি তো বলছি 4 মেটা ছেড়ে দিন, তার আগেটা কি? 1 মে, 2 মে, 3 মে কি প্ল্যানিং আছে? আমরা বলেই খালাস, অমুক জায়গায় হ্যাকিং, তমুক জায়গায় হ্যাকিং। পড়াশোনাটা করবে কে? এগুলো বার করবে কে? এই তথ্যগুলো বার করবে কে? আমাকে কে পয়সা দেয়? কোন দল পয়সা দেয় এগুলো বার করার জন্য? এগুলো আমি বার করেছি কোনো দলের জন্য না, বাংলার মানুষের জন্য। আর এটা আমি বাংলার মানুষের সামনে আজকে বার করব। তাতে আমার লাইভ ডিলিট হোক আর আমাকে গ্রেপ্তার করা হোক, আই ডোন্ট মাইন্ড। বাংলার মানুষের জন্য কিছু করতে গিয়ে গ্রেপ্তার হতে হলে আমি 100 বার গ্রেপ্তার হতে রাজি আছি। দেখুন, প্রথমে দেখাবো ইলেকশন কমিশনের আত্মপক্ষ সমর্থনটা কি। ইলেকশন কমিশনের আত্মপক্ষ সমর্থন হচ্ছে, ওরা বলছে ওয়াই ইন্ডিয়ান ইভিএমস আর কনসিডার্ড আনহ্যাকেবল। ভারতবর্ষে ইভিএম হ্যাক করা যায় না। এর পক্ষে ইলেকশন কমিশনের কি যুক্তি আছে? যুক্তিগুলো বলি। প্রথম যুক্তি হচ্ছে নো কানেক্টিভিটি, মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দাবি হচ্ছে ইভিএম এমন একটি মেশিন যার ব্লুটুথ, ওয়াইফাই, ইন্টারনেট, কোনো ধরনের ইন্টারনেট দিয়ে কোনো ধরনের কানেক্টিভিটি নেই। এটা হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার প্রথম যুক্তি ইভিএম এর স্বচ্ছতা নিয়ে। একটা একটা করে যুক্তি পেঁয়াজের খোসার মতো আজকের লাইভে ছাড়াবো, আপনারা সঙ্গে থাকুন। দ্বিতীয় যুক্তি, সব থেকে হাস্যকর, পৃথিবীর সব থেকে হাস্যকর যুক্তি, বলছে ওয়ান টাইম প্রোগ্রামেবল চিপস, ওটিপি চিপ বলে এগুলোকে। ওটিপি চিপ মানে কি? মানে ওই চিপকে একবার প্রোগ্রাম করে দিলে আর দ্বিতীয়বার সে প্রোগ্রামকে রিপ্রোগ্রাম করা যায় না। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ায় যারা চাকরি করছেন তারা আমার আপনার করের টাকায় মাইনে পায়, ছেলে মেয়েদের নিয়ে, পরিবারকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, খাওয়া দাওয়া করে। ওদের মুখে যে রুটিটা টুকরোটা যায়, ওই রুটির টুকরোটা আমার আপনার রুটি থেকে একটু কেটে কেটে ওরা পায়। সেই যেন একটি অপদার্থ এজেন্সি। তাদের যুক্তি হচ্ছে ওয়ান টাইম প্রোগ্রামেবল, মানে ওরা ইংরেজিতে বলছে, আমি একটু বঙ্গানুবাদও করে দেবো। ওরা বলছে দ্য সফটওয়্যার ইজ এজড
permanently into OTP microcontrollers at the time of manufacture. It cannot be altered or rewritten later. এর গোদা বাংলা কি? এর গোদা বাংলা হচ্ছে ওরা বলছে এই চিপগুলো ওয়ান টাইম প্রোগ্রামেবল। একবার ওই চিপ তৈরি করে আমি দিয়ে দিলে ওটাকে রিরাইট করা যায় না, ওটার মধ্যে কিছু ঢোকানো যায় না, ওটা থেকে কিছু বার করা যায় না। আমি বলছি যারা কম্পিউটার সম্পর্কে বিশেষজ্ঞ তারাও বুঝবেন, একটা চিপে আমি ওয়ান টাইম প্রোগ্রামেবল চিপ হলে সেই চিপটায় পরে আর কিছু ঢোকাতে পারবো না, এটা সত্যি কথা। ওয়ান টাইম প্রোগ্রামেবল চিপ থেকে আমি কিছু বার করতে পারবো না, সত্যি কথা। ওয়ান টাইম প্রোগ্রামেবল চিপে আমি পরে তালগোল পাকাতে পারবো না, সত্যি কথা। কিন্তু আমি বলছি প্রোগ্রামিংটাই যদি হয় তার সপক্ষেও আমার কাছে নথি রয়েছে, নথি সপক্ষে রয়েছে। প্রোগ্রামিংটাই যদি হয় যে প্রতি 19 বার তৃণমূলের বোতামে চাপ পড়লে অটোমেটিক, আমি কিন্তু এটা একটা র্যান্ডম ফিগার বলছি, প্রতি 19টা ভোট বা 19টা চাপ ইভিএম এ তৃণমূলের বোতামে পড়লে অটোমেটিক্যালি 20 নম্বর বারে 38টা ভোট বা 26টা ভোট বা 32টা ভোট বিজেপির কাছে কাউন্ট হবে। এর গ্যারেন্টি কোথায় আছে? প্রতি 19টা ভোট বা প্রতি 20টা ভোট বা প্রতি 25টা ভোট তৃণমূলে একটানা পড়ার পরে ঠিক তারপরে আর 32টা ভোট কাউন্ট হবে না। ওই 32টা ভোট বা 40টা ভোট বা 50টা ভোট অটোমেটিক্যালি চলে যাবে বিজেপির কাছে। এই প্রোগ্রামিং যে ওই চিপে নেই, এর কি গ্যারেন্টি দিচ্ছেন মোদি বাবু আর ভ্যানিশ কুমার? আপনি বলতে পারেন এই কাল্পনিক কথাটা নির্ভীক উত্তর বলে দিল আর আমরা মেনে নিলাম। আপনি বলতে পারেন যে নির্ভীক উত্তর এত জানে, সব জানতা, এরকম আবার হয় নাকি? হ্যাঁ স্যার, এরকম হয়। এই যে তারই সরকারি নথি বঙ্গানুবাদ করা, এরকমটা হয়। এটা কিসের নথি জানেন? একটা সিম্পল টেকনোলজি। যাদের 2 চাকার বাইক বা 4 চাকার গাড়ি আছে তারা বলতে পারবে। অনেক সময় দেখেছেন যারা ভীষণ বহু বছর ধরে গাড়ি চালান তারা পেট্রোল পাম্পে গিয়ে কোনোদিন 500 টাকার তেল, 1000 টাকার তেল, 2000 টাকার তেল এইভাবে নেন না, একটু মিলিয়ে নেবেন। আজ পর্যন্ত যদি এটা না দেখে থাকেন, আপনার পরিচিতদের মধ্যে যারা দীর্ঘদিন ধরে গাড়ি চালাচ্ছে বাইক বা 4 চাকা, তাদেরকে একটু জিজ্ঞাসা করবেন। যারা বহু বছর ধরে গাড়ি চালিয়ে অভিজ্ঞতা অর্জন করেছেন তারা পেট্রোল পাম্পে গিয়ে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা এভাবে তেল নেন না। তারা কিভাবে তেল নেন জানেন? আমাকে 1005 টাকার তেল দিও, আমাকে 2014 টাকার তেল দিও। কেন জানেন? তার কারণ ওই যে ওয়ান টাইম প্রোগ্রামিং এর চুক্তি ইলেকশন কমিশন তথা ভারতীয় জনতা পার্টি ওই যে লজেন্সটা আপনাকে দিচ্ছে, ওই লজেন্সটাই হচ্ছে এর কারণ। কিরম কারণ? যখন আমি কি বললাম যে তৃণমূলে 25টা ভোট টানা পড়ার পরে 26 নম্বর থেকে আর 60 নম্বর ভোটটা পড়বে না, 35টা ভোট অটোমেটিক্যালি বিজেপির কাছে চলে যাবে। এতে কি হবে? এতে কাউন্টটা ঠিক থাকবে। যদি 100 জন ভোট দিতে ঢুকে থাকে, 100টাই ভোট ওখানে হবে। বোঝাতে পারছি? আপনি ঢুকলেন, আপনার পরে আরো 24 জন ঢুকলো, আপনারা 25 জন তৃণমূলকে ভোট দিলেন। 26 নম্বর ভোটার থেকে 60 নম্বর ভোটার গিয়ে যাকে খুশি ভোট দিন না কেন, 25টা টানা যেহেতু তৃণমূলকে পড়েছে, 26 থেকে 60 নম্বর ভোটটা পড়বে বিজেপির কাছে, অটোমেটিক যাবে। এই প্রোগ্রামিংটা করা সম্ভব। এটা বোঝাতে গিয়ে আমি পেট্রোল পাম্পে গেলাম। কেন গেলাম? কারণ পেট্রোল পাম্পে অনেক সময় দেখা গেছে 1000 টাকার তেল লিখলে সরকারি নথি বলছে, আমার কাছে সরকারি নথি আছে দাদা, আমার বানানো নথি না, বলছে পেট্রোল পাম্পের সংখ্যায় কারসাজি বা শর্ট ফুয়েলিং বলতে বোঝায় ডিসপেন্সিং মেশিনে কারসাজি করে প্রকৃত সরবরাহের চেয়ে বেশি পরিমাণ বা মান দেখানো।
এক্ষেত্রে প্রায়শই লুকোনো ইলেকট্রনিক চিপ, আবার সেই ওয়ান টাইম প্রোগ্রামেবল চিপ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেই চিপের খায়নাচুনিটা দেখিয়ে স্বচ্ছতার দাবি করছে, এখানেও সেই চিপ বলছে এক্ষেত্রে প্রায়শই লুকোনো ইলেকট্রনিক চিপ বা ফার্মওয়্যার ব্যবহার করে পরিমাণকে ভুলভাবে উপস্থাপন করা হয়। যেমন এটা সরকারি নথি বলছে, এটা সরকারের রিপোর্ট বলছে, যেমন 970 মিলিলিটারকে 1 লিটার হিসেবে দেখানো হয়। কে বলেছে? নির্ভীক উত্তর বলেছে। কে বলেছে? নির্ভীক উত্তর বলেছে। ভারত সরকারের পেট্রোলিয়াম মন্ত্রকের গ্রাউন্ড রিপোর্ট বলছে। বলছে প্রচলিত কৌশলগুলোর মধ্যে রয়েছে 0 নয় এমন কোন সংখ্যা থেকে শুরু করা, রিসেট না করেই প্রবাহ থামিয়ে আবার চালু করা, অথবা কৃত্রিম এয়ারলক তৈরি করা। এয়ারলক তো আর ইভিএমে তৈরি হবে না। কিন্তু মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ছোট্ট ক্লিপটা দেখিয়ে শুরু করলাম, সেই ক্লিপের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সাংঘাতিক ইম্পর্টেন্ট কথা বলেছেন। আপনারা মনে করে দেখুন। মুখ্যমন্ত্রী বলছেন যে যদি কোনো জায়গায় ইভিএম সমস্যা করে তাহলে ওরা কোট আনকোট ওরা আসবে, এসে বলবে ওই ইভিএমটা তারা সারাই করবে, সারাই করতে দেবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, এই ভিডিও ক্লিপেই বললেন, আবার একবার শেষে শুনিয়ে দেবো কেন বললেন মাননীয় মুখ্যমন্ত্রী যে সারাই করতে দেবেন না, বলবেন নতুন ইভিএম আনতে। ওয়াই? তার কারণ আবার ভারত সরকারের এই লাইনটা আমি পড়ে দেবো। প্রচলিত কৌশলগুলোর মধ্যে রয়েছে 0 নয় এমন কোন সংখ্যা থেকে শুরু করা, রিসেট না করেই প্রবাহ থামিয়ে আবার চালু করা, ভোটিং প্রবাহ থামিয়ে সারাইয়ের নামে আবার শুরু করা। এতে কি হলো? এতে এত দ্বারা যে কটি মতদান ভোটদান ওই ইভিএমে হয়েছিল সেটার যদি রিস্ট্রাকচারিং হয়ে যায় ভেতরে চিপের মাধ্যমে, ওই যে ওটিপিটা রয়েছে মানে ওয়ান টাইম প্রোগ্রামেবল চিপ, সেই ওয়ান টাইম প্রোগ্রামেবল চিপটাই যদি ওইভাবে ডিজাইন হয়, তাহলে যদি 1000 ভোটের পরে হঠাৎ করে থমকে যায় এবং সারাইয়ের নামে যদি পুনরায় সেটিকে আবার শুরু করা হয়, আগের ভোটগুলো যদি ভারতীয় জনতা পার্টির নামে চলে যায়, বাইরে দাঁড়িয়ে কোনো পোলিং এজেন্ট বুঝতে পারবে না, কোনো মতদাতা বুঝতে পারবে না, কোনো ভোটদানকারী বুঝতে পারবে না, কোনো রাজনৈতিক দল বুঝতে পারবে না, কানো কান কেউ খবর পাবে না। কে বলেছে? যদি ক্যান্সারের ওষুধ তৈরি করার টেকনোলজি নিউক্লিয়ার বোমে ব্যবহৃত হতে পারে, তাহলে সেই একই সায়েন্স পেট্রোল পাম্পের সায়েন্স কেন ইলেকট্রনিক ভোটিং মেশিনে তৈরি হবে না? দুটোই তো চিপ ভিত্তিক, দুটোই তো চিপ ভিত্তিক। আজ পর্যন্ত ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম থেকে শুরু করে আজকে রিলায়েন্স, একটা কোম্পানিও কি আপনার সামনে বলবে যে আমাদের মেশিনগুলোয় যে চিপটা দিই পেট্রোল পাম্পে, জানেন দাদা আমরা এত খারাপ লোক, ওই চিপগুলো বার করে আবার নতুন কথার মধ্যে ঢোকানো যায়? কেউ বলবে? রিলায়েন্স বলবে, হিন্দুস্তান পেট্রোলিয়াম বলবে, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বলবে, সবাই বলবে যে বিশ্বাস করুন এগুলো সব ওয়ান টাইম প্রোগ্রামেবল চিপ, এগুলোকে হ্যাক করা যায় না, এর মধ্যে কোনো প্রোগ্রামিং ঢোকানো বা বার করা যায় না। আর এই ইভিএম এর জন্য ইসিআইও তো একই কথা বলছে, ইসিআইও তো একই কথা বলছে। এবার কিছু ভারত সরকারের দালাল, যারা ভারতবর্ষের দালাল নয়, শুধু ওই সরকারটার দালাল, আমরা তো এই দেশটার জন্য লড়াই করি, যারা ওই দেশের কেন্দ্রীয় সরকারটার জন্য লড়াই করে, সেসব কিছু অপদার্থ বলবে, যে আরে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম, এই ইভিএম কত স্বচ্ছতার সঙ্গে তৈরি হয় জানেন? আমরা জানি, আজকে বাংলার মানুষকে জানাবো। আমরা অপেক্ষা করছিলাম কোন পলিটিক্যাল পার্টি এটা জানাবে কিনা, কেউ জানায়নি। আজকে বাংলার মানুষকে নির্ভীক উত্তর জানাবে। যে দুটি সংস্থা ইলেকট্রনিক ভোটিং মেশিন বানায় তার মধ্যে একটার নাম ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, বিইএল।
ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, এই ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের ক্যাপ টেবিল মানে স্টেক হোল্ডার কারা কারা একটু বাংলার মানুষকে আগে জানাই, তারপরে ঠিকুজি কুষ্টি একদম পাকস্থলিতে হাত দিয়ে বার করে আনবো। আগে বলি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ডিফেন্স, ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে 51.14% অধিকারী। ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর আছে 18.51%, মিউচুয়াল ফান্ড 14.82%, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর আছে 20.50%, এবং রিটেল ইনভেস্টর আছে এবং অন্যান্যরা আছে 9.87%। আপনাকে আমি অর্থনীতির ক্লাস করাতে বসিনি, আমি আপনাকে মোদ্দা কথায় আসি। মোদ্দা কথা হচ্ছে টপ ইনস্টিটিউশনাল স্টেক হোল্ডার যারা এই ভারত ইলেকট্রিক্যালস লিমিটেডের, এই বিইএল মানে ইভিএম প্রস্তুতকারক সংস্থা, এদের যে টপ কয়েকটি স্টেক হোল্ডার সংস্থা মানে যাদের অংশীদারিত্ব আছে এই ইভিএম প্রস্তুতকারক সংস্থায়, তাদের কয়েকজনের নাম আর তাদের কয়েকজনের নামের পাশাপাশি কৃতকর্মের ফল বাংলার মানুষের সামনে, প্রথমবার ভারতবর্ষের মানুষের সামনে আজকে তুলে ধরবে নির্ভীক উত্তর। নামগুলো বিশেষত আমি 3টে নাম আপনাদের বলবো, ভেরিফাই করতে পারেন। এক লাইনও যদি মিথ্যে কথা হয় আমার বিরুদ্ধে যেমনটা অভিযোগ করতে চান, যেমনটা ব্যবস্থা নিতে চান আইনতভাবে নিয়ে নেবে, আমি তৈরি। নিপন লাইফ ইন্ডিয়া অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড, এটা হচ্ছে ভারতীয় কোম্পানি। এবার দুটো বিদেশি কোম্পানির নাম বলি। দ্য ভ্যানগার্ড গ্রুপ ইনকর্পোরেট, ব্ল্যাক রক ইনকর্পোরেট। এরা কারা? এই যে ভ্যানগার্ড গ্রুপ ইনকর্পোরেট, ব্ল্যাক রক ইনকর্পোরেট, এরা দুজন হচ্ছে বিদেশি অংশীদার সেই বিইএল নামক কোম্পানিতে, যেই কোম্পানি ইভিএম তৈরি করে। এই স্বচ্ছতার প্রতীক ইভিএম, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার গর্ব ইভিএম, সেই ইভিএমটা যে তৈরি করে প্রস্তুতকারক সংস্থা, তাদের স্টেক হোল্ডার দুটো নাম বললাম, বিদেশি দুটো নাম, ব্ল্যাক রক এবং ভ্যানগার্ড। এবার একটু ভ্যানগার্ডের কেচ্ছা কেলেঙ্কারিগুলো আপনাদের বলি। এই রিপোর্ট ভারত সরকারের রিপোর্ট, ভারত সরকারের রিপোর্ট। ভ্যানগার্ড বিতর্ক, একদম রিপোর্ট থেকে পড়ে দিচ্ছি, এক লাইনও নিজে জুড়বো না, শুনে নিন। ভ্যানগার্ড বিতর্ক বলতে দুটি স্বতন্ত্র প্রায়শই বিভ্রান্তিকর বিষয়কে বোঝায়। দ্য ভ্যানগার্ড গ্রুপ অ্যাসেট ম্যানেজার, এই ভ্যানগার্ড বিতর্ক কি কি হয়েছিল? কার্নেল স্তরের অ্যাক্সেস মানে কি? এই ভ্যানগার্ড গ্রুপ বিশেষত যে কেলেঙ্কারিতে যুক্ত, সেই কেলেঙ্কারির আমি আপনাকে কোনো টেকনোলজির ক্লাস করাবো না। ভ্যানগার্ড গ্রুপের আন্তর্জাতিক কেলেঙ্কারির একেবারে বেসলাইন হচ্ছে ডেটা থেফট। ভ্যানগার্ড গ্রুপের আন্তর্জাতিক কেলেঙ্কারির একদম বেসলাইনটা হচ্ছে, একদম বেসলাইন, মোদ্দা কথা হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে আড়ি পাতা, ডেটা চুরি এবং ডেটা ম্যানিপুলেশন। ভ্যানগার্ড গ্রুপ সেই কোম্পানির অংশীদার যেই কোম্পানি ইভিএম বানায়। ব্ল্যাক রক, এই কোম্পানির বিরুদ্ধে মূল যে অভিযোগ, ডিজিটাল ও পরিসংখ্যানগত কারসাজি। ব্ল্যাক রক ডিজিটাল ও পরিসংখ্যানগত কারসাজি মানে আমাদের ইলেকট্রনিক ভোটিং মেশিন তৈরি করছে যে সংস্থা, সেই সংস্থায় যে দুটি বিদেশি কোম্পানি জড়িত স্টেক হোল্ডার,
তার মধ্যে একজন ডেটা চুরিতে অভিযুক্ত, আর একজন ডিজিটাল ও স্ট্যাটিস্টিক্যাল কারসাজিতে অভিযুক্ত। নির্ভীক উত্তরের পর্দায় একদম, আমাদের পর্দায় একদম সঠিক আনকাট দেখতে পাচ্ছেন। তার মধ্যে কি কি রয়েছে? ডেটা প্রসেসিং, ইমেজ গ্রাফ ম্যানিপুলেশন, স্ট্যাটিস্টিক্যাল ম্যানিপুলেশন। ব্ল্যাক রক ইনকর্পোরেট ইভিএম প্রস্তুতকারক সংস্থার অন্যতম আন্তর্জাতিক অংশীদার। এগুলো তো বিদেশি, দেশীয়তে আসি একটু। দেশীয় কারা? আপনার মনে হতে পারে কোনো আন্তর্জাতিক মানের সংস্থা একটা দেশের কেন্দ্রীয় সরকারের কথা শুনে তাদের পদলেহন করতে কেন বাধ্য হবে এবং ইলেকট্রনিক ভোটিং মেশিনের ভেতরে ত্রুটিপূর্ণ চিপ কেন ভরে দেবে? এই প্রশ্ন তো আপনার মনে আসতে পারে, আসতে পারে তো। এই প্রশ্নের উত্তর এবার দেবে নিপন লাইফ ইন্ডিয়া অ্যাসেট ম্যানেজমেন্ট। এই কোম্পানির আগে নাম ছিল কি জানেন? নামটা শুনলেই অনেকে বুঝতে পারবেন, বাকি সবটা বলে যাব। এই কোম্পানির আগে নাম ছিল রিলায়েন্স মিউচুয়াল ফান্ড। কিছু মাথায় মনে পড়ছে, স্মরণে আসছে কিছু? এই কোম্পানি, সরকারের রিপোর্ট বলছে, আমার নির্ভীক উত্তরের কোনো প্রতিবেদন নয়, সরকারের রিপোর্ট, বেশ কয়েকটি উল্লেখযোগ্য বিতর্কে জড়িত, প্রধানত উচ্চ ঝুঁকিপূর্ণ বিনিয়োগ, নিয়ন্ত্রক ত্রুটি এবং লোকসভার পরে 2024 লোকসভার পরে কি ঘটেছে এদের সঙ্গে? 2024 ও 25 সালে এ সংক্রান্ত বড় তদন্তগুলো সামনে এসছে। 2024 সালে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় সরকার গড়লেও ভারতীয় জনতা পার্টি অতটা মনোপুত ফল করতে পারেনি, তাই না? আর তার ঠিক পরেই এই নিপন লাইফ ইন্ডিয়া অ্যাসেট ম্যানেজমেন্ট নামক কোম্পানি, যার আগের নাম ছিল রিলায়েন্স মিউচুয়াল ফান্ড, এদের বিরুদ্ধে 2024 এবং 25 সালে কঠিন থেকে কঠিনতর সমস্ত তদন্ত শুরু করে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন এজেন্সি। প্রত্যেকটা তদন্তের কথা আপনাদেরকে আজকে ধরিয়ে দেব। প্রথম 2024-25 ইয়েস ব্যাংক একটি বন্ডে বিনিয়োগ। কি ছিল? ঝুঁকিপূর্ণ অ্যাডিশনাল টিয়ার বন্ডে বিনিয়োগের কারণে বিনিয়োগকারীদের 1800 কোটির বেশি ক্ষতির জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া মানে সেবি নিপন লাইফ ইন্ডিয়া মিউচুয়াল ফান্ডের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। এটা কবে হয়েছে? লোকসভা 2024-এর ফল ঘোষণার পরে। এরা কারা? এরা হচ্ছে অংশীদার সেই সংস্থায়, যেই সংস্থায় ইভিএম তৈরি করে, স্বচ্ছতার প্রতীক ইভিএম, ইলেকশন কমিশনের গর্ব ইভিএম। পারস্পরিক লেনদেনের অভিযোগ, মানে এগুলো নিপন লাইফের ব্যাপারে আগে কোনোদিন কেন্দ্রীয় সরকার জানতো না। 2024-এ ফল খারাপ হওয়ার সঙ্গে সঙ্গে নিপন লাইফের ব্যাপারে এই সমস্ত দুর্নীতির কথা রাতারাতি জেনে গেল কেন্দ্রীয় সরকার এবং তাদের ইডি, সিবিআই, সেবি, আইটি সমস্ত এজেন্সিরা। পারস্পরিক লেনদেনের অভিযোগ, সেবি তদন্ত করে দেখেছে যে ফান্ড হাউস এবং ইয়েস ব্যাংকের মধ্যে কোনো পারস্পরিক লেনদেন ব্যবস্থা ছিল কিনা। অভিযোগ রয়েছে যে এএমসি ইয়েস ব্যাংকের ঋণপত্রে বিনিয়োগ অব্যাহত রাখলেও ইয়েস ব্যাংকে ফান্ডটির প্রাক্তন মালিক রিলায়েন্স ক্যাপিটালের মালিকানাধীন অন্যান্য সংস্থাকে অর্থায়ন করেছিল। মানে আগে যখন রিলায়েন্সের মালিকের এই অর্থায়ন হচ্ছিল ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সরকার, তখন এটা জানতে পারেনি। জানতে পেরেছে তখন যখন 2024-এর লোকসভায় মনোপুত ফল করতে পারেনি বিজেপি। কেন? তার কারণ এই কোম্পানিটি একটি অংশীদার বিইএল নামক সেই কোম্পানিতে, যারা প্রস্তুত করে ইলেকট্রনিক ভোটিং মেশিন। আরো বলছি, শোকজ নোটিশ দেওয়া হয়েছে। এই লেনদেনগুলির থেকে অর্জিত ম্যানেজমেন্ট ফি বাবদ 88 কোটি 60 লক্ষ টাকা সম্ভাব্য বাজেয়াপ্তকরণ এবং ফান্ডটির সম্ভাব্য নিষেধাজ্ঞার বিষয়ে সেবি একটি কারণ দর্শানোর নোটিশ মানে শোকজ নোটিশ জারি করেছে নিপন লাইফকে।
বিনিয়োগ নিয়ে সিবিআই তদন্ত কবে শুরু হয়েছে? বিনিয়োগ নিয়ে সিবিআই তদন্ত নিপন লাইফের বিরুদ্ধে শুরু হয়েছে 2025 সালে। কেন 24 সালে ভারতীয় জনতা পার্টি ভালো ফল করতে পারেনি লোকসভায়? ইভিএম খুলে দেখা গেছে মনোপ্রুত ফল হয়নি, আপকি বার 400 পার হয়নি। আর তার সাথে কেন নিপন লাইফের এই জরিমানা সম্পর্কিত? তার কারণ নিপন লাইফ হচ্ছে সেই ভারত ইঞ্জিনিয়ারিং, ভারত ইলেকট্রিক্যালস লিমিটেডের একটি অংশীদার যারা ইলেকট্রনিক ভোটিং মেশিন তৈরি করে। বোঝা গেল? এর রাজনৈতিক বিশ্লেষণ ও নির্ভীক উত্তর এই পর্বে করবে, আগে টেকনিক্যালটা তো বলতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এমনি এমনি বাংলা তথা ভারতবর্ষের মানুষকে সজাগ করছেন না বারবার এই ইভিএম সংক্রান্ত হ্যাকিং নিয়ে। কেন বলছেন উনি? বলার তো নিশ্চয় নির্দিষ্ট কারণ রয়েছে, এগুলোই সেই কারণ। সিবিআই তদন্ত শুরু নিপন লাইফ, অংশীদার নিপন লাইফের বিরুদ্ধে 2025-এ। বলছে টিআর বিধি লঙ্ঘন, মানে 2024 সালের আগস্ট মাসে রেজাল্ট ঘোষণা হয়েছিল জুন মাসে। টোটাল এক্সপেন্স রেশিও মানে টিআর সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের জন্য সেবি নিপন লাইফ ইন্ডিয়া অ্যাসেট ম্যানেজমেন্ট এবং তার ট্রাস্টিদের 3 লক্ষ কোটি টাকা জরিমানা করেছে। এর কিচ্ছুটা জানতো না কিন্তু কেন্দ্রীয় সরকার, সব জানতে পেরেছে। ইলেকশন, কেন্দ্রীয় সরকারের লোকসভা নির্বাচনের ফল ঘোষণার জুন মাসের 4 তারিখ, জুলাই আগস্ট 50-60 দিনের মধ্যে কেন্দ্রীয় সরকার সব জেনে গেছে যে কিভাবে নিপন লাইফ চুরি করেছে। ভোটের রেজাল্ট খারাপ হওয়ার আগে ভারতীয় জনতা পার্টি এগুলো জানতো না, কেন্দ্রীয় সরকার জানতো না, সিবিআই জানতো না, সেবি জানতো না, আইটি জানতো না, ইডি জানতো না, কেউ জানতো না। এবার একদম শেষ পর্যায়ে চলে আস। এই নিপন লাইফ বলছে সাম্প্রতিক ডেভেলপমেন্ট কি হয়েছে এই কেসে। মীমাংসার আবেদন, কান খুলে শুনবেন বাংলার মানুষ। বলছে জানা গেছে নিপন লাইফ ইন্ডিয়া এএমসির কর্মকর্তারা ইয়েস ব্যাংকে 81 বন্ড মামলার বিষয়ে সেবির কাছে মীমাংসার জন্য আবেদন করেছেন। সেই আবেদন বর্তমান সময় বিচারাধীন এবং এর কোনো ফলাফল এখনো পর্যন্ত বেরোয়নি। ততদিন বেরোবে না যতদিন এই 4-5টা বিধানসভা নির্বাচন শেষ হচ্ছে। আমি সূত্র ধরিয়ে দেব, সূত্রর উত্তর খোঁজার দায়িত্ব তো বাংলার মানুষের। যে সময় বাংলা সহ হাই ভোল্টেজ বেশ কয়েকটি বিধানসভা নির্বাচন হচ্ছে ভারতবর্ষের বুকে, সেই সময়ে ইভিএম প্রস্তুতকারক সংস্থার অন্যতম প্রধান স্টেক হোল্ডার নিপন লাইফের আবেদন, পিঠ বাঁচানোর আবেদন, ওই ভারতীয় জনতা পার্টির সরকার তাদের তদন্তাধীন। বলছে কর্মচারী কর্তৃক তথ্য চুরি। 2025 সালের একটি পৃথক ঘটনায় জাপানের নিপন লাইফ ইন্স্যুরেন্স একটি কেলেঙ্কারির জন্য ক্ষমা চেয়েছিল, যেখানে তাদের কর্মচারীরা অন্য আর্থিক প্রতিষ্ঠানের বদলি থাকাকালীন অনুপযুক্তভাবে গ্রাহকদের সংবেদনশীল তথ্য ফাঁস করেছিল। আবার আরো একটি অংশীদার ইভিএম প্রস্তুতকারক সংস্থার, যারা তথ্য চুরির সঙ্গে পরোক্ষভাবে হলেও যুক্ত। ওয়ান মোর এভিডেন্স, ওয়ান মোর এক্সিবিট বাংলার আদালতে আমি তুলে দিলাম। নির্ভীক উত্তরের কাছে এই যে বান্ডিল কাগজ, বিভিন্ন রিপোর্ট, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এগুলো সবগুলো সূত্র ভারত সরকার। 2025 সালের 21 তারিখ 21 তারিখ 2025 সালের 21 তারিখ 21 তারিখ 2025 সালের 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 21 তারিখ
কোনো নিষিদ্ধ প্ল্যাটফর্ম, কোনো আন্ডারগ্রাউন্ড ডার্ক ওয়েব, কোথাওকার কোনো তথ্য না, একদম ভারত সরকারের বিভিন্ন ওয়েবসাইট থেকে ঝেঁটিয়ে বের করা এই রিপোর্ট। কি বলছে? বলছে ইভিএম এর ভেতরে যে চিপটা থাকে সেই চিপকে বদল করা যায় না। আমি আজ থেকে অনেকগুলো বছর পিছিয়ে যাব, এবং যে গ্রেপ্তার হয়েছে বলে আপনাদেরকে বললাম এই বিষয় নিয়ে কাজ করার অপরাধে, সেই হরিকৃষ্ণ প্রসাদ ভেমুরু, হরিকৃষ্ণ প্রসাদ ভেমুরু, হরিকৃষ্ণ প্রসাদ বলেই তাকে আমরা চিনি, সেই ভদ্রলোকের দুটো বিস্ফোরক বয়ান নির্ভীক উত্তর বাংলার মানুষের সামনে আজকে আনকাট পড়ে দেবে। যার অকাত আছে আটকানোর আটকে দিক, আমি বাংলার মানুষকে সজাগ করবই। হরিকৃষ্ণ প্রসাদ অন্ধ্রপ্রদেশ সরকারের সঙ্গে শেষ পাওয়া তথ্য অনুযায়ী টেকনোলজিক্যাল কনসালটেন্ট হিসেবে যুক্ত ছিলেন। হরিকৃষ্ণ প্রসাদের বয়ান নির্ভীক উত্তরে এক্সক্লুসিভ। একটি নির্দিষ্ট প্রার্থীকে ইভিএম এর মাধ্যমে সুবিধা দেওয়া, অসৎ ডিসপ্লে অ্যাটাক বা ডিসঅনেস্ট ডিসপ্লে অ্যাটাক, এটা কি জিনিস? ইভিএম ম্যানিপুলেট করে কিভাবে একটি নির্দিষ্ট প্রার্থীকে জেতানো সম্ভব তা দেখানোর জন্য একটি অসৎ ডিসপ্লে বোর্ড তৈরি করা হয়েছিল, যা কন্ট্রোল ইউনিটের আসল ডিসপ্লে বোর্ডের জায়গায় প্রতিস্থাপন করা যায়। সাধারণত যখন ভোট গণনা করা হয় তখন ইভিএম এর ডিসপ্লে বোর্ডে প্রতিটি প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যা দেখা যায়। এই জালিয়াতিপূর্ণ ডিসপ্লে বোর্ডে একটি আলাদা এবং লুকোনো মাইক্রো কন্ট্রোলার যোগ করা থাকে, যা ভোটের প্রকৃত সংখ্যাকে আটকে দেয় এবং তার বদলে ভুয়ো ফলাফল প্রদর্শন করে। গবেষণাপত্রটিতে ব্যাখ্যা করা হয়েছে যে একবার ইভিএমে এই অসৎ ডিসপ্লে বোর্ডটি বসিয়ে দিলে, যা নির্বাচনের কয়েক মাস আগে করা সম্ভব, আক্রমণকারীকে শুধু এটি নির্ধারণ করে দিতে হয় যে কোন প্রার্থীকে সুবিধা দিতে হবে বা কার ভোটটি কমাতে হবে এবং কত ব্যবধানে তা কমাতে বা বাড়াতে হবে। হরিকৃষ্ণ প্রসাদ, টেকনোলজিক্যাল এক্সপার্ট, শেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী অন্ধ্রপ্রদেশ সরকারের সঙ্গে কর্মরত কনসালটেন্ট হিসেবে ডিসঅনেস্ট ডিসপ্লে দিয়ে কিভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনকে নিজের পোষা তুতার মতো রাম নাম গাওয়ানো যায়, হরিকৃষ্ণ প্রসাদের তথ্যে বয়ানে নিষ্কলুষ ভাবে ফাঁস। এর একটি দ্বিতীয় দিকও আছে। তিনি আরো বলছেন, হরিকৃষ্ণ প্রসাদ আরো বলছেন একটি নির্দিষ্ট প্রার্থীকে সুবিধা দেওয়ার আরো একটি দিক আছে, ভোট চুরি। ভোট তো সবটাই চুরি, ভোট চোর তো মোদি আর ব্যানিশ কুমার, সেটা আলাদা কথা। বলছি ভোট চুরির আরেকটা রাস্তা আছে। কিরকম? হরিকৃষ্ণ প্রসাদ, টেকনোলজিক্যাল এক্সপার্ট, তিনি বলছেন, নির্ভীক উত্তর বলছে না, বলছে মেমোরি ম্যানিপুলেটর অ্যাটাক। এটা কি? এটি একটি দ্বিতীয় ধরনের আক্রমণ প্রদর্শন, যা দেখায় যে কিভাবে ক্ষতিকারক হার্ডওয়্যার ব্যবহার করে একটি মেশিনের অভ্যন্তরীণ তথ্য বা অবস্থা পরিবর্তন করা সম্ভব, সেটিকে স্পর্শ না করে। মাথায় রাখবেন, স্পর্শ না করে। আপনি বাইরে বসে আছেন, স্ট্রং রুমের বাইরে পাহারা দিচ্ছেন আপনি, এদিকে টেকনোলজিক্যাল অ্যাটাক হচ্ছে। অসৎ ডিসপ্লে অ্যাটাক
অ্যাটাকের মতো এখানে হার্ডওয়্যারের কোনো অংশকে হুবহু দেখতে অন্য কোনো অংশ দিয়ে প্রতিস্থাপন করার কোনো প্রয়োজন হয় না, বরং এই দ্বিতীয় আক্রমণে শুধুমাত্র সাময়িকভাবে একটি নতুন হার্ডওয়্যার ব্যবহার করা হয়। আগের হার্ডওয়্যারে ওই যে বলে না সিল করার সময় সব দলের সিল থাকবে, আছে, বদলের দরকার নেই, একটা নতুন ডিভাইস নিয়ে আসা হয়। তারপর ভোট গ্রহণ শুরু হওয়া থেকে শুরু করে জনসমক্ষে ভোট গণনা পর্যন্ত যে কোনো সময় অসাধু নির্বাচনী কর্মকর্তা বা অন্য কোনো অপরাধী একটি ক্লিপ অন ডিভাইসটা কেমন দেখতে হয় সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো, যদিও বাইরে থেকে আপনারা দেখতে পাবেন না। ক্লিপ অন ডিভাইস ব্যবহার করতে পারেন। এই ডিভাইসটি ইভিএম এর ভেতরে থাকা সেই মেমোরি চিপের সাথে সরাসরি যুক্ত করা যায় যেখানে ভোটগুলো রেকর্ড করা থাকে। এর মাধ্যমে ইভিএম এ সংরক্ষিত ভোটের তথ্য পরিবর্তন করে দেওয়া সম্ভব। বছর বছর পড়াশোনা করে, এক্সপেরিমেন্ট করে, রিসার্চ করে, R&D করে বিশেষজ্ঞরা তথ্য বার করেছেন। আমরা তাদের কথা বিশ্বাস করব না, বিশ্বাস করব একটি রাজনৈতিক মদতপুষ্ট পুতুলের কথা, যাকে কেন্দ্রীয় শাসক উঠতে বললে উঠছে, বসতে বললে বসছে। আমরা আগে শুনেছিলাম সেই কাঠুরিয়ার গল্প। কাঠুরিয়ার সরঞ্জাম জলে পড়ে যায়, জলদেবতা উঠে একটি সোনার কাঠুর দেখিয়ে বলে, সোনার কুঠার দেখিয়ে বলে এটা তোমার। কাঠুরে বলে না। একটি রূপোর নিয়ে এসে বলে এটা তোমার, বলছে না। তারপরে তার আসল কুঠারটা নিয়ে এসে বলে এটা তোমার, বলছে হ্যাঁ। তখন জলদেবতা খুশি হয়ে সোনা, রূপো এবং তার নিজস্ব কুঠার তিনটেই কাঠুরের হাতে দিয়ে দিয়েছে। কিন্তু এখানে কাঠুরের নাম নরেন্দ্র মোদী। জলদেবতা উঠে বলছে সোনারটা, বলছে তোমার। বলছে ওসব সোনা রূপো ওসব বাদ দাও। এবার কাঠুরে জলদেবতাকে জিজ্ঞাসা করছে, বলছে তুমি আগে প্রমাণ করো তুমি জলদেবতা, আগে নথি নিয়ে আসো, আগে প্রমাণ করো তুমি জলদেবতা, তারপর তোমায় উত্তর দেবো সোনারটা আমার না রূপোরটা আমার না কাঠেরটা আমার। নরেন্দ্র মোদী হচ্ছে এমন কাঠুরে, ও জলদেবতাকেই জিজ্ঞাসা করছে। তাহলে তাহলে সেই ইলেকশন কমিশন যে বাবাকে বলে ভিনদেশি, সন্তানকে বলে ভারতবাসী, সেই ইলেকশন কমিশন যে স্বামী স্ত্রীকে বলে ভারতবাসী আর ভারতবাসীর সন্তানকে বলে ভিনদেশি, সেই ইলেকশন কমিশন যে কার্গিল যুদ্ধে লড়াই করা থেকে শুরু করে ৭১-এ ভারতবর্ষের সেনা কর্মী তাদেরকে তাদের সেনা তাদের সন্তানদের বলে ভিনদেশি, সেই ইলেকশন কমিশন যারা ভারতবর্ষের পদকজয়ী, কাপজয়ী, বিশ্ববিখ্যাত ক্রীড়াবিদ থেকে অঙ্কন শিল্পী বিভিন্ন ব্যক্তিকে, বিভিন্ন স্বনামধন্য ব্যক্তিকে চ্যালেঞ্জ করে যে তুমি ভারতবাসী না, সেই ইলেকশন কমিশন যে সকাল থেকে রাত পর্যন্ত ভারতীয় জনতা পার্টির ছাপ্পা ছাড়া একটা কাগজ বের করে না, সেই ইলেকশন কমিশন আপনাকে স্বচ্ছ ইভিএম উপহার দিচ্ছে। আর আপনি নাকি ভোট উৎসবে মেতে উঠেছেন বাংলা মিডিয়া এবং দেশের মিডিয়ার ভাষা অনুযায়ী, তাই না? এখানে ভোট উৎসব হচ্ছে। অনেক মানুষ বলবেন তাই যদি হবে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ৭ লক্ষ ভোটের বেশি কি করে পেলেন? উত্তর দেব। অনেকে বলবেন তাই যদি হবে অমুক রাজ্যে ভারতীয় জনতা পার্টি কেন হেরে গেল? উত্তর দেব। অনেকে বলবেন 2021, 2024 বাংলায় তৃণমূল সরকার এত ভালো ফল করলো কি করে? উত্তর দেব। নির্ভীক উত্তরের পর্দায় সেনসেশন করতে আসি না, সলিউশন করতে আসি, কারণ আমি খবর বেচে খাই না।
বাংলার মানুষ কান করে শুনে রাখুন, আজও বলছি, আগেও বলেছি, পরেও বলবো, ভারতীয় জনতা পার্টি ভুলেও বাংলার ক্ষমতা দখলের লড়াইতে নামেনি। লিখে রাখুন আপনার কাছে, যেই কাগজে লিখবেন লিখে রাখুন। কিন্তু তাহলে খেলাটা কোথায়? খেলাটা হচ্ছে যদি সত্যি সত্যি ভোটিং হয়, যদি বাংলার মানুষ সত্যি সত্যি ভোট দান করতে পারেন, তাহলে ভারতীয় জনতা পার্টি 40-45টার বেশি আসন এ বাংলার বুকে পাবে না। লিখে রাখুন। তাহলে এত ম্যানিপুলেশন, এত কোটি কোটি টাকার খেলা, এত এসআইআর, এত হুঙ্কার, এত হামলা, এত জুমলা, এসব কেন? এর কারণ হচ্ছে ভারতীয় জনতা পার্টি বারবার কি বলছে, মন দিয়ে একটু শুনুন। রাজনৈতিক পক্ষপাত দুষ্টতায় অন্ধত্বকে অবলম্বন করবেন না। ভারতীয় জনতা পার্টি অ্যাবসলিউট মেজরিটি চাইছে না, 200 আসন চাইছে না, 150 আসন চাইছে না। ভারতীয় জনতা পার্টি বারবার বলছে 100 পার করলে বাকিটা মোটা ভাই সামলে দেবে। একদম কোট আনকোট বলছি। ভারতীয় জনতা পার্টির ম্যানিপুলেশন, ক্যালকুলেশন, ওরা জানে আচমকা যদি ভারতবর্ষের বুকে, ভারতবর্ষের তথা বাংলার মানুষ যদি দেখে যে আচমকা তৃণমূল কংগ্রেসের সরকার চলে গিয়েছে, তাহলে একেবারে চোখে আঙুল দিয়ে দেখানো হবে যে ইলেকশন প্রক্রিয়াটা সম্পূর্ণভাবে পর্যুদস্ত, সম্পূর্ণভাবে বিকৃত। তাই ওটা তারা করবে না। তারা ইলেকশন কমিশনকে বলেছে, তুমি ভাই অর্ধেক কাজ করে দাও, অর্ধেক কাজ আমরা করব। ইলেকশন কমিশনের ভাগে যে অর্ধেক কাজ জুটেছে, সে অর্ধেক কাজ কি? সিট সংখ্যা ভারতীয় জনতা পার্টির, সেটাকে টেনে টুনে 100 পার করানো। এই যে এত যুদ্ধের মতো গাড়ি আসছে, এই যে এত প্যারেড হচ্ছে, এই যে মোড়ে মোড়ে ট্রাফিক সিগন্যালে বন্দুক ধরে দাঁড়িয়ে রয়েছে, এই যে ইলেকশন কমিশন ডাইরেক্টলি তৃণমূল কংগ্রেসের নাম নিয়ে অসন্তোষমূলক পোস্ট করছে সোশ্যাল মিডিয়ায়, এই সবটা, এবং ইভিএম এর কারসাজি, এই সবটার লক্ষ্য হচ্ছে স্রেফ 100 পার। 100 পার করলে কি হবে? 100 পার করলে 148 অব্দি পৌঁছাতে ভারতীয় জনতা পার্টির বেশি সময় লাগবে না। এটা ভারতীয় জনতা পার্টি খুব ভালো করে প্রমাণ করেছে অন্যান্য রাজ্যে। আমি কোনো রাজনীতিবিদকে ছোট করছি না, আমি কোনো রাজনৈতিক দলকে ছোট করছি না, কিন্তু আমরা তো রাজনৈতিক দলের বেনিফিশিয়ারি নই। আমরা চাই স্টেবল গভর্নমেন্ট, আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গভর্নমেন্ট। আমরা তো অন্য কাউকে দেখে ভোটটা দিই না, সে যেই হোক। আমরা তো ভোটটা দিই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে। আমরা চাই স্টেবল সরকার। আর ভারতীয় জনতা পার্টি চায় 100 পার করে ঘোড়া কেনা বেচা। নির্ভীক উত্তর যদি চায় 48 ঘন্টা সময় দিন, কোন ঘোড়া বিক্রি হবে, আর কোন ঘোড়া নিজেকে গাধা প্রমাণ করবে, আর কোন ঘোড়া সাচ্চা সৈনিকের মতো টিকে থেকে লড়াই করবে, 3টে তালিকা আলাদাভাবে প্রকাশ করে দেবো বাংলায় জনসমক্ষে 48 ঘন্টার মধ্যে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, এই যে আরেকবার আপনাদেরকে ক্লিপটা দেখাই, যদি এই এপিসোডের শুরুতে মিস করে গিয়ে থাকেন, আপনার স্বার্থে, আপনাদের স্বার্থে আরো একবার। আমার বিএলএ 1, বিএলএ 2 বুথ এজেন্ট যারা হবেন, আশা করি কেউ নিজের স্বার্থে নয়, বাংলার স্বার্থে বিক্রি হবেন না বিজেপির কাছে। এবং দয়া করে মনে রাখবেন যে ইভিএম মেশিনের 1 থেকে যত বুথ গুনতে হবে, আর 5টা করে সিম্বলও যদি থাকে, 5টাতেই টিপে টিপে ভোট দিয়ে দেখবেন সেখানে ভোটটা ঠিক মতো পড়ছে কিনা। আর ইভিএম মেশিন খারাপ করে দেবে অনেক জায়গায় প্ল্যান করে, সেই ইভিএম মেশিন সারাতে আসলে দেবেন না। ইভিএম মেশিন নতুন করে নিয়ে আসতে বলবেন। এত লাইন দিয়েছেন, দরকার হলে নিজেকে রক্ষা করার জন্য, ভোটাধিকার রক্ষা করার জন্য, ঠিকানা রক্ষা করার জন্য, ভাষা রক্ষা করার জন্য, অস্তিত্ব রক্ষা করার জন্য একটু আপনাদের অপেক্ষা করতে হবে। আমি জানি ওদের প্ল্যান,
ইভিএম মেশিন যখন চেক করবেন ভিভিপ্যাট যেন থাকে, এটা দেখে রাখবেন। আর ভোট হয়ে গেলেই ওরা কিন্তু অনেক দিন টাইম পাবে, রাতের বেলায় অন্ধকার করে শুধু সিআরপিএফ কে দিয়ে পাহারা দিয়ে আর সেন্ট্রাল ফোর্স কে দিয়ে পাহারা দিয়ে ভেতরে যাতে মেশিন চেঞ্জ করতে না পারে, সেই জন্য 24 ঘন্টা পাহারা দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং নজর রাখার ব্যবস্থা করতে হবে। এবং আমাদের দাবি, বাইরে থেকে গণতন্ত্রের রক্ষক মানুষ যাতে দেখতে পারে ওই ইভিএম মেশিন সেন্ট্রাল ফোর্স চেক করছে কিনা, কোনো চিপ ঢুকাচ্ছে কিনা, হ্যাক করছে কিনা। ওরা পারে না, এমন কোনো কাজ নেই। ওই যে শয়তান, নির্ভীক উত্তরের এই গোটা এপিসোডটার ভিত্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই একটা মাত্র সংশয় প্রকাশ। নির্ভীক উত্তরের এই গোটা তত্ত্ব তালাশের ভিত্তি ভারতবর্ষের সব থেকে বেশি সমর্থন যে জননেত্রীর সঙ্গে, তার মুখে গণতন্ত্রের হাতিয়ার এই ইলেকট্রনিক ভোটিং মেশিন সম্পর্কে এই সংশয় প্রকাশ। নির্ভীক উত্তরের এই পর্বের এই তদন্তের ভিত্তি এটা। একদম যেখান থেকে শুরু করেছিলাম তার উত্তরটা দিয়ে লাইভটা শেষ করব। ইলেকশন কমিশন বলছে ইভিএম এর সঙ্গে ব্লুটুথ, ওয়াইফাই কোনোভাবে কোনো রকম কানেকশন এস্টাবলিশ করা সম্ভব নয়। নির্ভীক উত্তর বলছে টেকনোলজির অনেক দিক হয়, টেকনোলজির অনেক রাস্তা হয়। এটা কি? এই পাতায় কি লেখা আছে? বাংলার গণদেবতার জ্ঞাতার্থে জানাই, ইলেকশন কমিশন কি বলে? নো নেটওয়ার্ক ক্যাপাবিলিটি, কোনো নেটওয়ার্ক ক্যাপাবিলিটি নেই। ইভিএম এর কোনো নেটওয়ার্কে সংযুক্ত হওয়ার কোনো রকমের ক্যাপাবিলিটি নেই। আর বলে স্ট্যান্ড অ্যালোন ডিজাইন। এই যে স্ট্যান্ড অ্যালোন ডিজাইন ইলেকশন কমিশনের ইভিএম এর, এই স্ট্যান্ড অ্যালোন ডিজাইন কথাটাতেই হচ্ছে যত খেলা। তথ্য বলছে স্ট্যান্ড অ্যালোন ডিজাইন কেমন ভাবে বিকৃত করা যেতে পারে, স্ট্যান্ড অ্যালোন ডিজাইনের কোনো ডিভাইস কেমন ভাবে তার মধ্যে অনুপ্রবেশ ঘটতে পারে হ্যাকারদের। বাংলার গণদেবতার জ্ঞাতার্থে আর ইলেকশন কমিশনের যদি বিন্দুমাত্র সদিচ্ছা থাকে গণতন্ত্র বাঁচানোর, তাহলে তাদেরও জ্ঞাতার্থে এই একটা পৃষ্ঠা পড়ে শোনাবো। টু কানেক্ট স্ট্যান্ডঅ্যালোন আইসোলেটেড মেশিনস উইদাউট নেটওয়ার্কস অর ইন্টারনেট used direct physical connections like Ethernet cables paired with a switch or direct crossover or a USB host-to-host bridge. For data transfer, use external storage device. These methods include, মানে বলছে যদি কোনো স্ট্যান্ডঅ্যালোন মেশিন যাতে ইন্টারনেট বা ব্লুটুথ পরিষেবা নেই, সেটাকে নেটওয়ার্কের সাথে কানেক্ট করার জন্য ইথারনেট কেবল। আরে ভাই, কানেক্ট তো করা যায়। আরে কি মুশকিল? আপনি ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট দেওয়ার জন্য বুথে ঢোকার পরে প্রিসাইডিং অফিসার ওপাশ থেকে চাপ দেয়, তারপর তো এখানে আপনি ভোটটা দিতে পারেন। তবেই তো টু করে আওয়াজটা হয়। ভুল বলছি? তা কানেক্ট হয় না তা তো নয়। তাহলে কন্ট্রোলিং ইউনিটের সাথে কানেক্ট হয়। এখানে দুটো ডেঞ্জারাস দিক আছে। এক, যদি কন্ট্রোলিং ইউনিটটাই কোনোভাবে কম্প্রোমাইজড হয়, তবে যাবতীয় সার্টিফিকেশন তো ইলেকট্রনিক ভোটিং মেশিনের, কন্ট্রোল ইউনিট তো ওর মাথা। আমার সারা শরীরের মেডিকেল রিপোর্ট আমি দেখিয়ে দিলাম, মাথার রিপোর্টটা দিলাম না, কি হবে? দ্বিতীয়, যেমনটা ভাবে কন্ট্রোলিং ইউনিটটাকে মানে সিইউটাকে অ্যাড করা যায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের সাথে, সেই একই প্রক্রিয়ায় যদি কোনো থার্ড পার্টি ডিভাইস, কোনো আনসলিসিটেড ডিভাইস যদি রাতের অন্ধকারে মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা বললেন চোরাগোপ্তা যদি স্ট্রং রুমের ভেতরে গিয়ে কানেক্ট হয়ে যায়, এই ইথারনেট কেবল ডিরেক্ট কানেকশন বা ইথারনেট সুইচ
একটা ইথারনেট সুইচ দিয়ে মাল্টিপল ডিভাইসকে কানেক্ট করে নেওয়া যায়। এমনটা যদি হয়, আমাকে ইলেকশন কমিশন একটু উত্তর দিন, এটা রোখার জন্য কি ব্যবস্থা গ্রহণ আপনারা করেছেন, আর রাজনৈতিক দলগুলো উত্তর দিন যে এটা হবে না, তার কি গ্যারান্টি আপনাদের কাছে আছে? বাংলার মানুষ তো কষ্ট করে গিয়ে ভোটটা দেবে তৃণমূলকে। বাংলার মানুষ তো বন্দুকের নলকে উপেক্ষা করে গিয়ে তৃণমূলকে ভোটটা দেবে। আপনারা বলুন কি ব্যবস্থা নিয়েছেন? বাংলার মানুষের দেওয়া তৃণমূলের ভোটটা তৃণমূলের কাছেই থাকবে, এর জন্য কি ব্যবস্থা নিয়েছেন বলুন? চারিপাশে বিশেষজ্ঞ, হেন এজেন্সি তেন এজেন্সি, ব্যবস্থাটা কি নিয়েছেন, কে নিয়েছেন বলুন? কোন তৃণমূল, কোন সিপিএম, কোন বিজেপি, কোন কংগ্রেসের জন্য না। আমি প্রশ্ন তুলছি শুধু বাংলার মানুষের স্বার্থে। বাংলার মানুষ 85 বছরের ঠাকুমা বাড়ি থেকে বেরিয়ে চরম দাবদাহকে উপেক্ষা করে, চোখরাঙানি ইলেকশন কমিশনের বিজেপি কর্মীদের চোখরাঙানি উপেক্ষা করে ঠাকুমা গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটটা দেবেন। তারপরেও 4 মে ওই ইভিএম খোলার সময় ঠাকুমার ওই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই থাকবে, এর কি গ্যারেন্টি দিচ্ছেন? আমি সব পলিটিক্যাল পার্টিকে জিজ্ঞাসা করছি। কলতান বা মীনাক্ষী বা দীপশিতা বা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা সায়নদীপ মিত্র, যে বাম সমর্থকরা সমস্ত প্রতিকূলতাকে জয় করে গিয়ে আপনাদেরকে ভোটটা দেবে, তাদের ভোট আপনাদের কাছেই থাকবে। আপনার নিকটবর্তী ভারতীয় জনতা পার্টি প্রার্থীর কাছে ট্রান্সফার হয়ে যাবে না মেশিন দিয়ে। এর কি ব্যবস্থা আপনার পার্টি নিয়েছে? এর কি ব্যবস্থা আপনারা নিয়েছেন? এ নিয়ে কতটা পড়াশোনা করেছেন? আরে পপুলার ওপিনিয়ন নিয়ে তো অনেক কথা হলো, ওপিনিয়ন পোল। আরে বাংলার প্রথম ওপিনিয়ন পোল, সব থেকে সায়েন্টিফিক ওপিনিয়ন পোল অনিন্দ চৌধুরী একবার দিয়ে দিয়েছে। তো ওপিনিয়ন পোল নিয়ে অত কি হয়? ওপিনিয়ন তো ওপিনিয়ন তো আর মেশিন দিয়ে পাল্টায় না। কিন্তু আমি বলছি, মেশিন দিয়ে পাল্টানোর বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন বাংলার দলগুলো? একটা ইভিএম এর ভেতরে থাকা চিপের ওপর বিশ্বাস করা আর একটা ভারতীয় জনতা পার্টির বিধায়ক পদপ্রার্থীর ওপর বিশ্বাস করা একই ব্যাপার। কেন? তার কারণ চিপ তো চিপই হয়, মানুষ তো মানুষই হয়। চিপের মাথায় আর মানুষের মাথায় বদ বুদ্ধি দিয়ে যদি প্রোগ্রামিং করা থাকে, কে ধরবে, কে পাল্টাবে, কেমন ভাবে ধরবে, কেমন ভাবে পাল্টাবে, আর কিছুই তো রোখা যাচ্ছে না ভারতীয় জনতা পার্টি আর ইলেকশন কমিশন যা করছে। তাহলে এইটা কি করে রুখবো আমরা? কাথি লোকসভা কেন্দ্রে কি হয়েছিল, লোকসভা 2024-এ ওই কথা তুলে আমি কাউকে অস্বস্তিতে ফেলতে চাই না। জানি আমি একদম A to Z বাংলার মানুষ জানেন লক্ষ্মী ভান্ডার, স্বাস্থ্য সাথী, যুব সাথী, খাদ্য সাথী সহ প্রায় শতাধিক জনমুখী প্রকল্প একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেন। বাংলার মানুষ জানেন নারী ও শিশুদের নিরাপত্তা থেকে আইনের শাসন বজায় রাখা, এই সমস্তটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারেন। বাংলার মানুষ জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার যুব সমাজ ভারতবর্ষের বেস্ট অফ দ্য লট হয়ে উঠে দেখানোর ক্ষমতা রাখে, এবং তা আগামী দিনে হবে। এআই এক্সেলেন্স সেন্টার হবে, কর্মসংস্থান হবে, আরো হবে। ভারী মাঝারি ছোট সব রকমের শিল্প হয়েছে, আরো হবে। বাংলার মানুষ জানেন, তাই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই বাঁচবেন, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোটটা দেবেন। আমার প্রশ্ন কে কাকে ভোট দেবে ওটা নিয়ে নয়। আমার বক্তব্য হচ্ছে, ভোটটা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দিলাম, ভোটটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিলাম,
কিন্তু এই ভোটটা আমি দেওয়ার পরে আর কাউন্টিং হওয়ার মাঝখানে চুরি হয়ে যাবে না, ম্যানিপুলেশন হয়ে যাবে না, এর জন্য কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমি তৃণমূল কংগ্রেস সিপিএম মূলত এই দুটো দলের কাছে জানতে চাই। আমি মূলত এই দুটো দলের কাছে জানতে চাই। এই লাইভ না করে একটি রেকর্ডেড সুন্দর করে সাজানো ধ্রুব রাঠির মতো একটি এপিসোড বানিয়ে আপনাদেরকে দিয়ে দিতেই পারতাম, কিন্তু চাকচিক্য দেখানোটা আমার টার্গেট নয়। এই কথাগুলো একটা 10 মিনিটের এপিসোডে ধরানো যায় না। আমি জানি মেটার নতুন রুল অনুযায়ী 30 দিনের মাথায় লাইভ উড়ে যাবে। যেমন আরজি কর আবহ নিয়ে অনেকে বিশেষজ্ঞরা মতামত দেয় যে নির্ভীক উত্তর আরজি করার সময় অতটা কিছু করেনি, অমুকে করেছে তমুকে করেছে, নির্ভীক উত্তর কি করেছে বাংলার মানুষ জানে। তেমনটাই এই লাইভও উড়ে যাবে। অনেকে বলবে ইলেকশনের আগে কি করলো নির্ভীক উত্তর। নির্ভীক উত্তর কি করলো মনে না রাখলেও চলবে। আজকে যে কথাগুলো বলে গেলাম এই কথাগুলোর ওপরে যদি ফোকাস না করা হয়, এই কথাগুলোকে যদি মাথায় নিয়ে বিপদ আটকানোর চেষ্টা না করা হয়, তাহলে আমি বলছি এই রোদে ঘামে জ্বলে পুড়ে রাস্তায় ঘুরে ঘুরে প্রচার করে কোনো লাভ নেই। এত বড় কথা বলে গেলাম। ন্যারেটিভ একটাই, কোন রাজনৈতিক দল এবার কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়ছে না। বিজেপি একমাত্র সুরক্ষিত, সিপিএম এবং তৃণমূল এবং কংগ্রেস লড়াই করছে একটি সিস্টেমের বিরুদ্ধে, কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়। আর সিস্টেমের বিরুদ্ধে লড়তে গেলে পড়াশোনা করে এই ধরনের বিষয়গুলোকে নিয়ে আপনাকে আলোকপাত করতে হবে, এগুলো রোখার জন্য আপনাদেরকে তৈরি হতে হবে। বিশ্বাস করুন মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার ওপর যে আস্থা বাংলার মানুষের আছে, এ যাবৎকালে ভারতবাসী এতটা আস্থা কোন প্রশাসক বা কোন রাজনৈতিক নেত্রী বা নেতার ওপর রাখেনি। আপনার ওপর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর এতটা আস্থা বাংলার মানুষের আছে। তাই আপনাদেরকে কেন ভোট দিতে হবে এটা বলতে হবে না, ভোট আপনাদেরকেই মানুষ দেবে। কিন্তু এই যে নোংরামি ইলেকশন কমিশনের দ্বারা ভারতীয় জনতা পার্টির পদলেহনের স্বার্থে এই নোংরামি আটকানোর জন্য আমাদেরকে এখনই তৈরি হতে হবে, না হলে বাংলার মানুষের রক্ত ঘাম কান্না, এসআইআর এর লাইন থেকে শুরু করে ভোটিং লাইন অবধি সমস্ত স্যাক্রিফাইস জলে চলে যাবে, আমরা মারা যাব। বাংলা দ্রোহীদের হাতে বাংলা প্রেমীরা মারা পড়ব। মাননীয় মুখ্যমন্ত্রী করজোড়ে অনুরোধ, বাংলার সমস্ত মানুষকে আরো একবার বলছি, কোনো ভীতি সঞ্চার নয়, সজাগ হতে হবে। 1 মে, 2 মে, 3 মে নোংরামির শিখরে উঠবে ইলেকশন কমিশন। তার আগে প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি সব রকমের প্ল্যান তৈরি করতে হবে। কোথাও হিংসার পথ বাছা যাবে না, কোথাও কেউ অসহিষ্ণু হবেন না, মাথাটা খাটান। আর রাজ্যের শাসক দলকে বলবো, টেকনোলজির বিরুদ্ধে লড়াই টেকনোলজি দিয়েই সম্ভব। খেলা হোক, জোরদার খেলা হোক, টেকনোলজির খেলা হোক, খেলা ভাঙার খেলা হোক। নির্ভীক উত্তর থেকে আপনাদের সঙ্গে আমি অনিন্দ চৌধুরী। আমি গ্রেপ্তার হলাম না, লাইভটা ডিলিট হলো, বড় কথা নয়। বড় কথা হচ্ছে আপনার পরিচিত বাংলা প্রেমী তথা গণতন্ত্র প্রেমী প্রতিটা মানুষ এই বার্তাটা শুনেছেন, দেখেছেন কিনা। যদি না দেখে থাকেন দেখিয়ে দিন, শুনিয়ে দিন, জানিয়ে দিন। ভালো থাকবেন, ধন্যবাদ।